রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব প্রোনাউন এই টপিক থেকে। বিগত ক্লাসে আমি নাউন থেকে আমরা থিওরি ক্লাস পাশাপাশি প্র্যাকটিস ক্লাস করেছি। আজকে তারই ধারাবাহিকতায় প্রোনাউন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো প্রথমেই জানব প্রোনাউন কী জিনিস। প্রোনাউন বলছে নাউনের শূন্যতা পূরণে একটি বাক্যে নাউনের প্রতিনিধি হিসাবে যার ব্যবহার সেটাই প্রোনাউন। ঠিক আছে, যদি না প্রোনাউনের সংজ্ঞা বলি তাহলে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত শব্দকেই আমরা প্রোনাউন বলবো। আবার মনে রাখতে হবে যে প্রোনাউনের জায়গায় প্রোনাউন ব্যবহার না করে পুনরায় নাউন ব্যবহার করা অনেকটা বাহুল্য দোষ, যেটাকে রিডেন্ডেন্সি প্রবলেম বলা হয়। বাক্যের সৌন্দর্যতা ও সাবলীলতা বজায় রাখার জন্য প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখো, একটা এক্সাম্পল দিয়েছি, রিনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। রিনা লাভস গার্ডেনিং। রিনা টেক্স আফটার হার মাদার। রিনা ক্লাস 5-এর একজন ছাত্র। আবার রিনা দিয়ে শুরু করছি, বারবার এই যে নাউনটাকে লিখছি, এইটা একটা রিডেন্ডেন্সি প্রবলেম, বাহুল্য দোষ বলা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা যদি কারেক্ট ফর্মে লিখি, রিনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, রিনার পরিবর্তে আমরা সি লিখলাম। সি লাভস গার্ডেনিং, তারপরেও সি টেক্স আফটার হার মাদার। তাহলে এই বাক্যটা শুনতে ভীষণ ভালো লাগছে, তাই না? এইখানে কিন্তু রিডান্ডেন্সি প্রবলেমটা নাই। তাহলে কি জানতে পারলাম যে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ব্যবহার করছি। ওকে, এবার একটা কোশ্চেনে চলে আসো। এ সাবস্টিটিউটিং অড ইজ কল্ড। অপশান এতে নাউন, অপশান বিতে প্রোনাউন, অপশান সিতে অ্যাডজেক্টিভ, অপশান ডিতে অ্যাডভার্ব। কোনটা হবে? সাবস্টিটিউটিং অড হিসাবে যেটা আমরা ব্যবহার করি সেটা প্রোনাউনকে, তাই তো? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে বি। সঠিক অ্যান্সারটা কি? বি। নেক্সট হচ্ছে তোমার, রানাস বিহেভিয়ার ইজ প্রেজ ওর্থি ড্যাশ। এটা অ্যাকচুয়ালি ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে পজিটিভ সেন্স রয়েছে, তাহলে অপর প্রান্তে আমাকে প্রেজেন্ট ফর্মেই রাখতে হবে, কিন্তু নেগেটিভটা নিয়ে আসতে হবে। ইজ, তাহলে ইজ নট ইট এটা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ট্যাগ কোশ্চেনে আমরা প্রোনাউন হিসাবে কিন্তু ইট ব্যবহার করব। রানার বিহেভিয়ার এর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে আমাকে কি ব্যবহার করতে হবে? ইট ব্যবহার করতে হবে। ঠিক আছে, হি ব্যবহার করা যাবে না, ইট নিয়ে আসতে হবে। তাহলে ইজ নট ইট। ওকে, এরপরে আমরা জানব প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউনকে মূলত আট ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপরে পজেসিভ প্রোনাউন, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভের আরও একটা নাম আছে এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউন। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসাইপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এতগুলো প্রোনাউন আছে, তবে আমরা 8 প্রকার মূলত এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অনেক সময় পজিটিভ প্রোনাউনকে আমরা কি বলি? পার্সোনাল প্রোনাউনের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, পজিটিভ প্রোনাউনকে পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত করা হয়, সেই জন্য প্রোনাউনকে আমরা 8 প্রকার বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরবর্তী পেজে যাব। প্রথমেই দেখো একটা কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। দেখো, হিজ সন ইজ জেন্টেল। হেয়ার হিজ ইজ ইউজড অ্যাজ। হিজ সন ইজ জেন্টেল, এখানে হিজটা কী রূপে ব্যবহার হয়েছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নান, কোনটা হবে? মনে রাখবে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে
সব সময়ের জন্য কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে হিজ সন, সনটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কে আছে? হিজ আছে। আর নাউনের আগে যেই থাকুক না কেন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেই জন্য এটা সঠিক অ্যান্সার, হিজটা হলো এখানে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে ইচ পারসন উইল বি সিলেক্টেড, এখানে ইচটা কি হবে? এটাও অ্যাডজেক্টিভ হবে, কারণ পারসনটা তো নাউন, তাহলে এটাও অ্যাডজেক্টিভ হলো। আচ্ছা, এরপরে আমরা জানবো পার্সোনাল প্রোনাউন এবং পার্সন ফর্ম। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন বলবো। তাহলে কি জানলাম? যে ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে কি বলে? পার্সোনাল প্রোনাউন বলা হয়। পার্সন সাধারণত আমরা জানি 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ওকে, ফার্স্ট পার্সন যদি সিঙ্গুলার, ফার্স্ট পার্সন তোমার কী হবে? সিঙ্গুলার হবে, যেমন আই। আর যখন প্লুরাল হবে ফার্স্ট পার্সনে উই হবে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, আমরা ইউটাকে কি বলি? সেকেন্ড পার্সন বলি সিঙ্গুলার ফর্মে, আবার প্লুরাল ফর্মেও আমরা ইউ বলি। আর থার্ড পার্সনের ক্ষেত্রে হি, সি, ইট, রহিম, রানা, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্মে। আর প্লুরাল ফর্মে যদি আমি বলি তাহলে দে বলতে হবে। ঠিক আছে, থার্ড পার্সনের ক্ষেত্রে প্লুরাল ফর্ম কি আনতে হবে? দে আনতে হবে, দে। ওকে, এরপরে একটা চার্ট আছে, দেখো পার্সোনাল প্রোনাউনের 5টা ফর্ম আমাকে জানতে হবে: সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ ফর্ম, ডবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ ফর্ম। এই 5টা ফর্ম যদি তুমি জানো তাহলে তোমার খুব ইজিলি প্রোনাউন সম্পর্কে তোমার ধারণাগুলো সহজ হয়ে যাবে। আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আইয়ের অবজেক্টকে মি। আর পজেসিভ ফর্ম কি হবে? মাই। ডবল পসেসিভ মাইন হবে এবং রিফ্লেক্সিভ ফর্ম হবে কি? মাই সেলফ। উইয়ের অবজেক্ট ফর্ম কি? আস। পজেসিভ ফর্ম হবে আওয়ার, ডবল পসেসিভ হবে আওয়ার্স, আর রিফ্লেক্সিভ হবে আওয়ার সেলভস। একই রকমভাবে ইউ এর ক্ষেত্রে অবজেক্ট ফর্ম হবে ইউ, পজেসিভ ফর্ম হবে ইওর, ডবল পজেসিভ হবে ইয়োর্স এবং রিফ্লেক্সিভ ফর্ম হবে ইয়োর সেলফ অথবা ইয়োর সেলভস। হি এর ক্ষেত্রে তোমার অবজেক্ট ফর্ম হিম হবে, পজেসিভ ফর্ম হিজ, ডবল পসেসিভ হবে হিজ, রিফ্লেক্সিভ হবে হিমসেলফ। সি এর ক্ষেত্রে হার, পজিটিভ ফর্ম হার, ডবল পসেসিভ হবে হার্স, রিফ্লেক্সিভ ফর্মটা হবে হার সেলফ। সাবজেক্ট ফর্ম দের ক্ষেত্রে অবজেক্ট ফর্ম হবে দেম, পজিটিভ ফর্ম হবে দেয়ার, ডবল পজিটিভ হবে দেয়ার্স, রিফ্লেক্সিভ ফর্মটা কী হবে? দেম সেলফ হবে। এরপরে মাল্টিপল পার্সনস ইন এ সেন্টেন্স, এই বিষয়টা জানবো। একাধিক পার্সনের ক্রম বাক্যে সাধারণ ক্ষেত্রে নর্মাল রুল হচ্ছে 231, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। বাক্যে একাধিক পার্সন যদি থাকে তাহলে প্রথমে আমরা সেকেন্ড পার্সন বসাবো, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এইভাবে কিন্তু আমাদের সাজাতে হবে। তাহলে বাক্যে একাধিক পার্সন যদি থাকে তবে কিভাবে সাজাবে? প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। ওকে, নেক্সট দেখো, প্রথমে একটা কোশ্চেন আছে, দেখো হি, ইউ অ্যান্ড আই উইল বি দেয়ার ওয়ান টাইম। এখানে দেখো, এখানে তোমার কারেকশন করতে বলেছে, এই সেন্টেন্সটাকে কারেকশন করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি হবে? সেকেন্ড পার্সন হবে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কে আছে? ইউ আছে, তার প্রথমে ইউ হবে, তারপরে থার্ড পার্সন কে আছে? হি আছে, তাহলে হি হলো, তারপরে অ্যান্ড দিয়ে ফার্স্ট পার্সন হচ্ছে আই, তারপরে উইল বি দেয়ার ওয়ান টাইম। এই 231, এই রুলটাকে মনে রাখবে। ঠিক আছে, 231 মানে 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে থার্ড পার্সন, 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। এই সিকোয়েন্সটাকে ফলো করে আমাদের করতে হবে। এবার দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে গিল্টি, ব্লেম, ক্রাইম রুল, এই সমস্ত ক্ষেত্রে 123 এই রুলটাকে আমরা অ্যাপ্লাই করব। 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন, 2 মানে হলো সেকেন্ড পার্সন এবং 3 মানে হচ্ছে থার্ড পার্সন। যখন কোনো ব্লেম, গিল্টি, ক্রাইম এই সমস্ত বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু 123 এই রুলটা দিয়েও কিন্তু আমরা করতে পারবো।
বাক্যে যদি কোনো দোষ অপরাধ হ্যাঁ স্বীকার করা বোঝায় সেক্ষেত্রে ফার্স্ট পার্সন প্রথমে বসাবে, তারপর সেকেন্ড, তারপরে থার্ড। ওকে, তো দেখো এক্সাম্পল একটা দেওয়া আছে। তো প্রথমে ফার্স্ট পার্সন আই, তারপরে সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি। আই, ইউ অ্যান্ড হি উইল বি গিলটি, উইল বি গিলটি, এটা লেখা হয়েছে। এবার একটা কোশ্চেন আছে দেখো, ইউ, হি অ্যান্ড আই ড্যাশ রেসপন্সিবল। এখানে কি হবে? অপশান আছে অ্যাম, অপশান বিতে আছে ইজ, অপশান সিতে আছে আর। এখানে দেখো একাধিক প্রোনাউন, একাধিক প্রোনাউন কি আছে? যুক্ত রয়েছে। সেই ক্ষেত্রে ভার্বটা কিন্তু সবসময় প্লুরাল হবে। সে যে ক্ষেত্রেই থাকুক না কেন, 123ই হোক আর 123ই হোক আর 241 যাই হোক না কেন, যে রুলই থাকুক না কেন, সব সময়ের জন্য কি হবে? ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মেই হবে। ওকে, আমরা কিন্তু প্রথমে জেনেছিলাম, প্রথমে 231 এই রুলটা জেনেছিলাম। প্রথমে তোমার হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। পরবর্তীকালে জানলাম যদি ব্লেম, গিল্টি এইসব হয় তাহলে 123 এই রুলটা ইউজ করতে হবে। তো যদি একাধিক প্রোনাউন যদি সাবজেক্ট হিসাবে থাকে সেই ক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল হবে, এটা মাথায় রাখবে। এবার হচ্ছে বিভার্ব ও প্রিপোজিশনের পর প্রোনাউনের রূপ। বিভার্ব ও প্রিপোজিশনের পর প্রোনাউনের রূপটা কেমন হবে? বিভার্বের পরে সবসময়ের জন্য সাবজেক্টিভ ফর্ম বসাতে হয়। কী ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তবে আধুনিক ইংরেজিতে, আধুনিক ইনফর্মাল ইংরেজিতে বিভার্বের পরে অবজেক্ট ফর্মও দেখা যায়। ওকে, কোশ্চেন দেখো, ইট ইজ অফ ড্যাশ, ইট ইজ ড্যাশ হু অ্যাম টু ব্লেম। এখানে দেখো ইজ হচ্ছে বিভার্ব, ইজ হচ্ছে কি বিভার্ব, তাহলে বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে আই হবে, তাহলে অপশান এ হলো। নেক্সট হচ্ছে আই উইস, আই ওয়্যার ড্যাশ। আই উইস, আই ওয়্যার ড্যাশ। এখানে কি হবে? হি হবে না হিম হবে? ওয়্যার, এটা তো একটা তোমার বিভার্ব, তাহলে বিভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে হি হলো। প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে? প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্মটা বসে, মাথায় রাখবে। প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ ফর্মটা বসে। ওকে, এটা মাথায় রাখবে। এরপরে রুল 3তে আছো, বলছে অ্যাজ অথবা দেন, এরপরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম, যখন পরে ভার্বটা উজ্জ্ব থাকে। দেখো, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আই, মানে পরবর্তীতে দেখো সাবজেক্টের পরে কী আছে? ভার্বটা কিন্তু উজ্জ্ব আছে। ভার্বটা যদি উজ্জ্ব থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেনের পরে অথবা অ্যাজের পরে কি হবে? সাবজেক্ট বসবে। অ্যাজ অথবা দেন এরপরে কখন সাবজেক্ট বসবে? যদি ভার্বটা উজ্জ্ব থাকে। তাহলে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আই, অ্যামটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, সেই জন্য সাবজেক্ট হিসেবে আইটাকে নেওয়া হয়েছে। হি ইজ বেটার দেন আই অ্যাম, এরকম হতো সেন্টেন্সটা। ঠিক আছে, সে আমি যতটা ভালো তার চেয়ে সে ততটা ভালো, মানে হি ইজ বেটার দেন আই অ্যাম, আমি যতটা ভালো তার চেয়ে সে ততটা ভালো, তার চেয়েও সে তত ভালো, এমন অর্থে এটা বোঝানো হয়েছে হি ইজ বেটার দেন আই অ্যাম। এখানে দেখো ভার্বটা কিন্তু উজ্জ্ব আছে, আয়ের পরে অ্যাম আছে, উজ্জ্ব আছে। যদি ভার্বটা উজ্জ্ব থাকে সেই ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় কি বসবে? সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে দেন অথবা অ্যাজের পরে। ওকে, যেমন হি ইজ বেটার দেন মি, এখানে কিন্তু এখানে দেন হলো প্রিপোজিশন, এখানে কি দেনটা প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে, সেই জন্য প্রিপোজিশন হিসাবে ইউজ হলে প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। আর যখন অ্যাজ অথবা দেন কনজাংশন হিসাবে ইউজ হয় তখন তারপরে একটা ক্লজ বসাতে হয়, ক্লজ। ঠিক আছে, সেই জন্য দেন বা অ্যাজের পর কি বসাতে হবে? সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ঠিক আছে, সাবজেক্ট বসাতে হবে। কখন সেটা বসাতে হয়? যখন দেন অ্যাজটা তোমার কনজাংশন হিসাবে ইউজ হয়, আর যদি প্রিপোজিশন হিসাবে ইউজ হয় তখন অবজেক্ট ফর্মটা বসাতে হবে। ওকে, নেক্সট এবার হচ্ছে দেখো, একাধিক পার্সন থাকলে পজিটিভ প্রোনাউনের নির্ধারণ। যদি তোমার ইউ, হি অ্যান্ড আই, এটা যদি থাকে ইউ, হি অ্যান্ড আই থাকলে পজিটিভ হবে আওয়ার, ইউ অ্যান্ড হি থাকলে পজিটিভ হবে দেয়ার। ইউ হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, তার মানে 231 এই রুলটা। এই ক্ষেত্রে তোমার কি হবে? পজিটিভটা আওয়ার হবে,
আর ইউ অ্যান্ড হি এটা যদি হয় তাহলে দেয়ার হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে ইউ, হি অ্যান্ড আই কমপ্লিটেড দ্যাস জব। অপশানে আছে আওয়ার, অপশান বিতে আছে দেয়ার, তাহলে কি হবে? ইউ, হি অ্যান্ড আই এটা যদি হয় তাহলে আওয়ার হবে। এবার হচ্ছে পজেসিভ প্রোনাউন, অধিকারবাচক, ঠিক আছে, পজেসিভ। মালিকানা বা অধিকার বোঝাতে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাদের কি বলা হয়? পজেসিভ বলা হয়। যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার ইত্যাদি। পজেসিভ মূলত কয় প্রকার হয়? দুই প্রকার হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার সিঙ্গেল পজেসিভ, একটা সিঙ্গেল, একটা হচ্ছে ডবল। সিঙ্গেল পজেসিভ এগুলো হচ্ছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলো কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, সেগুলো নাউনের আগে বসে। আর ডবল পজিটিভ হচ্ছে তোমার যার ভিতরে একটা নাউন লুকিয়ে থাকে। ডবল পজিটিভ হচ্ছে যার ভিতরে একটা নাউন লুকিয়ে থাকে, যেমন মাইন, ইয়োর্স, তারপরে হিজ, হার, দেয়ার্স, আওয়ার্স এগুলো। ওকে, কিছু এক্সাম্পল দেখো। দেখো, ইওর পেন ইজ বেটার দেন ইয়োর্স। ইয়োর্স এখানে কিন্তু ইওর পেন বোঝাচ্ছে। ইয়োর্সের মধ্যে কিন্তু আরও একটা নাউন ঢোকানো আছে পেন, তাহলে ইয়োর্স বলতে এখানে ইওর পেন। ওকে, ইওর হোম ইজ ওয়াইডার দেন মাই হোম। তারপরে ইওর হোম ইজ ওয়াইডার দেন মাইন, এখানে মাইন বলতে গেলে মাই হোম, মাই হোমটাকে বোঝানো হচ্ছে। ওকে, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সিঙ্গেল পজিটিভ কখনো একা বাক্যের সাবজেক্ট হতে পারে না যতক্ষণ না এরপরে একটা কি বসে? নাউন থাকে। যেমন আওয়ার এজ কখনো সিঙ্গেল পজিটিভ বাক্যের সাবজেক্ট হতে পারবে না যতক্ষণ না তারপরে একটা নাউন থাকছে। যদি নাউন থাকে তবে সেটা কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে। কিন্তু ডবল পজিটিভ সরাসরি বাক্যের সাবজেক্ট হতে পারে। ডবল পজিটিভ কি হতে পারে? সরাসরি বাক্যের সাবজেক্ট হতে পারে আওয়ার্স, ঠিক আছে, সরাসরি বাক্যের সাবজেক্ট হতে পারে। দেখো, ইয়োর ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স, এটা কি সঠিক না বেঠিক? এটা এখানে আমি কি বললাম যে কখনো সিঙ্গেল পজিটিভ কখনো বাক্যে কি হতে পারে না? সাবজেক্ট হতে পারে না, তাহলে অপশান এ ভুল। আওয়ার্স ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স, এখানে দেখো আওয়ার্স এটা কিন্তু ডবল পজিটিভ। ডবল পজিটিভ কি হতে পারে? সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, তাহলে অপশান বিটা সঠিক। আওয়ার এজ ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স এটাও কিন্তু সঠিক। এখানে কিন্তু আওয়ারটা একাকি বসেনি, পরে কিন্তু একটা নাউন আছে, সেই জন্য এটাও কিন্তু সঠিক। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন। এরপরে হচ্ছে রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন, বলছে যে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলভস এই সাফিক্স যুক্ত হয়ে এই প্রোনাউনটা গঠিত হয়, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলভস এই সিঙ্গুলার অথবা প্লুরাল সাফিক্স যুক্ত হয়ে এই প্রোনাউনটা কি হয়? গঠিত হয়। কেমন দেখতে হয় দেখো, বলছে রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সেলফ বা সেলফস কাজটি নিজের উপর ফিরে আসে। আর এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস সেলফ অথবা সেলফস প্লাস ভার্ব বাক্যের অর্থে জোর প্রয়োগ করতে ব্যবহৃত হয়। উদাহরণ হিসাবে কিছু দেখো, বুঝতে পারবে যে আই ওয়াশ দ্য কার মাই সেলফ, এটা কিন্তু এখানে মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে তোমার যে অবজেক্টের উপরে কিন্তু এখানে কাজটি নিজের উপর ফিরে আসে। আই ওয়াশ দ্য কার, আমি কারটাকে কী করলাম? ওয়াশ করলাম, ধোলাম, হ্যাঁ, ধৌত করলাম নিজেই, মাই সেলফ নিজেই, মানে কাজটা যদি নিজের উপরই ফিরে আসে সেই ক্ষেত্রে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর বাক্যের অর্থে জোর প্রয়োগ করতে যখন ব্যবহৃত হবে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে রিফ্লেক্সিভটা ইউজ করতে হবে। যখন বাক্যের অর্থটাকে জোর দিতে আমরা যখন ব্যবহার করব, জোর দেওয়ার জন্য আমরা কোনো কিছু ব্যবহার করব, তখন সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা রিফ্লেক্সিভ সেলফ অথবা সেলফ যুক্ত রিফ্লেক্সিভটাকে প্রোনাউনটাকে ইউজ করব, যেটাকে আমরা ইমফ্যাটিক প্রোনাউন বলি। ইমফ্যাটিক প্রোনাউন মানে জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করি এবং সেটা সাবজেক্টের পরে কিন্তু ইউজ হয়। যেমন আই মাই সেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্টের ঠিক পরে বসে জোর দিবে, এটা ঠিক আছে।
নেক্সট হচ্ছে একটা কোশ্চেন দেখো, কন্ট্রোল ড্যাশ, কন্ট্রোল ড্যাশ, অপশান এ আছে ইউ, অপশান বিতে ইয়োর সেলফ। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কন্ট্রোল ইয়োর সেলফ এটা বলতে পারি আমরা। ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্ট হিসাবে সাধারণত ইয়োর সেলফ বসে, আর রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারবে না, ঠিক আছে? তাহলে অবজেক্ট হিসাবে আমরা বসাতে পারবো কন্ট্রোল ইয়োর সেলফ। সি টক্স অ্যাবাউট ড্যাশ অল দ্য টাইম, এক্ষেত্রে দেখো যে সি টক্স অ্যাবাউট ড্যাশ অল দ্য টাইম, হার হবে কি, হবে না। এখানে রিফ্লেক্সিভ এখানে হার সেলফ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? হার সেলফ হবে, সে নিজের ব্যাপারই সবসময় কথা বলে, তাহলে হার সেলফ হবে, এখানে রিফ্লেক্সিভ হার সেলফ। এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেসব শব্দ হু, হট, হুইচ, দ্যাট, হোম, হুজ, ঠিক আছে, এইগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। বলছে এগুলো দুটি ক্লজ বা বাক্যাংশের মাঝে বসে তাদের মধ্যে কী করে, সম্পর্ক তৈরি করে। যারা দুইটা বাক্যাংশের মাঝে অথবা দুইটা ক্লজের মাঝে বসে, হ্যাঁ, দুইটা বাক্য বা ক্লজকে সম্পর্ক তৈরি করে তাদের রিলেটিভ প্রোনাউন বলা হয়। হু এটা ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয়, আর হুইজটা বস্তু বা বিষয়ের দুটোর, বস্তুর জন্য ব্যবহৃত হয়, বিষয়ের জন্য ব্যবহৃত হয়। দ্যাটটা হচ্ছে নন হিউম্যান, মানে নন হিউম্যান এবং বস্তুর দুটোর জন্যই ব্যবহৃত হয়, নন হিউম্যান অথবা বস্তুর জন্য ব্যবহৃত হয়। আর হুয়ের অবজেক্ট ফ্রম হোম, আর পজিটিভ হচ্ছে হুজ। হুইচের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে হুইচ, আর পজিটিভ হচ্ছে হুজ, ওকে। আর দ্যাটের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে দ্যাট। এবার হু ব্যক্তির ক্ষেত্রে বসে, হুইচটা বস্তু বা বিষয়ের ক্ষেত্রে বসে, আর দ্যাটটা জড়বস্তুর ক্ষেত্রে বসে, ঠিক আছে। আর হোমটা হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করবে এবং অবজেক্টের স্থানে বসবে, ওকে। নেক্সট, এবার কিছু কয়েকটা কোশ্চেন আছে দেখো। বলছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে দ্যাটটা কি হবে, রিলেটিভ প্রোনাউন না কনজাংশন হবে? দ্যাট, এখানে দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে এটা রিলেটিভ প্রোনাউন, এখানে কি এটা, দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। আর আই ডোন্ট নো, I don't know that he is about to die, এখানে দ্যাটটা কিন্তু কনজাংশন হিসাবে কাজ করেছে। এই রিলেটিভ প্রোনাউন নাউনের আগে বসে, এটা নাউনের আগে বসতে পারে, আবার দুইটা বাক্যাংশের মাঝে বসেও দুইটা বাক্যকে সংযুক্ত করতে পারে। যখন দুইটা ক্লজ বা দুইটা বাক্যাংশের মাঝে বসবে তখন সে কনজাংশন হিসাবে প্রকাশ করবে, কনজাংশন হিসাবে আত্মপ্রকাশ করবে। তাহলে এই ক্ষেত্রে দ্যাটটা কিন্তু কনজাংশন। আর এই ক্ষেত্রে দ্যাট নাউনের আগে বসেছে, এটা নাউনকে মডিফাই করছে, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এটা রিলেটিভ প্রোনাউন। এবার নেক্সট চলে আসো, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং, এখানে কি হবে, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এখানে হিটা কি সাবজেক্ট, আর ওয়ান্টেড কি ভার্ব, ঠিক আছে। আর তাহলে এক্ষেত্রে ইটটা যদি এখানে আমি সাবজেক্ট হিসাবে ধরি আর ওয়াজটা যদি ভার্ব হয়, তাহলে এই পুরো পোর্শনটাকে অবজেক্ট হিসাবে যদি ধরি, তাহলে এখানে তোমার কি হবে, এই ক্ষেত্রে ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু হোম, সাবজেক্ট আছে এখানে, ওয়ান্টেড আছে, আবার তাহলে এখানে তোমার হোম হবে, এটা অপশান বি হবে হোম, ঠিক আছে। হোম কাকে ইন্ডিকেট করছে, হোম আইকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। হোম এখানে যদি হোম হয় তাহলে হোমটা কাকে ইন্ডিকেট করছে, আইকে, যে গান করতে চেয়েছিল, ঠিক আছে। হোম হি ওয়ান্টেড টু সিং, যে গান করতে চেয়েছিল, ওকে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, স্টার চিহ্ন দিয়ে রাখো। নেক্সট হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন বা প্রোনাউনের পর যখন রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো ক্লজ বা বাক্য যুক্ত থাকে তখন তাকে ক্লজ বা রিলেটিভ ক্লজ বলা হয়, তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলা হয়।
নাউন বা প্রোনাউনের পর যখন রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো ক্লজ বা বাক্য যুক্ত থাকে তখন তাকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে হু কেম হিয়ার ইয়েস্টারডে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? কারণ কেন অ্যাডজেক্টিভ ক্লজ? আমরা জানলাম যে নাউন বা প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো ক্লজ যদি যুক্ত থাকে তখন সেটাকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে ম্যান, আই নো দ্য ম্যান, ম্যান এটা হচ্ছে নাউন, নাউনের পরে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হু দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এই পুরো পোর্শনটা কী হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দ্য ম্যান ওয়াজ টল হু কেম টু মি, দ্য ম্যান ওয়াজ টল হু কেম টু মি। অপশান বিতে আছে দ্য ম্যান হু কেম টু মি ওয়াজ টল, কোনটা সঠিক হবে? এখানে দেখো দ্য ম্যান ওয়াজ টল, লোকটি লম্বা ছিল, ঠিক আছে, যে আমার কাছে এসেছিল। তো এটা ইনকারেক্ট কেন হলো? রিলেটিভ ক্লজটা সবসময় তার অ্যান্টিসিডেন্টের ঠিক পাশে বসবে, ঠিক আছে? অ্যান্টিসিডেন্টের ঠিক পাশে, তাহলে হুটা তো এখানে ঠিক জায়গায় বসেনি। হুটা প্রথম অপশানে হু কিন্তু ঠিক জায়গায় বসেনি, হু এর আগে হু কাকে ইন্ডিকেট করছে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু পরবর্তী বি অপশানে দেখো দ্য ম্যান হু কেম টু মি ওয়াজ টল, মানে হু কাকে ইন্ডিকেট করছে? ম্যানকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? ম্যানকে, হু কাকে ইন্ডিকেট করছে? ম্যানকে ইন্ডিকেট করছে, তাহলে অপশান বিটা সঠিক। রেসিপ্রোকাল প্রোনাউন কী জিনিস? পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইচ আদার, অন অ্যানাদার, এই দুটো প্রোনাউন কিন্তু আমরা ব্যবহার করি। ইচ আদার সাধারণত দুজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার হয়, দুজনের ভিতরে। আর অন অ্যানাদার দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার হয়। যেমন মিমা অ্যান্ড সামিহা লাইক ইচ আদার ভেরি মাচ, এখানে কিন্তু মিমা এবং সামিহা দুইজনের মধ্যে কিন্তু আমরা কি করছি? কম্পেয়ার করছি, দুজনের মধ্যে সম্পর্ক বোঝাতে চাইছি, সেই জন্য ইচ আদার হলো। এবার একাধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক যখন বলবো তখন সেক্ষেত্রে অন অ্যানাদারটা ইউজ হবে, ওকে? নেক্সট হচ্ছে তোমার নোটে একটা কথা লেখা আছে, দেখো যে বাক্যে এক্সপ্লিসিটলি ডবল কমা টু বা দুটি নাম উল্লেখ থাকলে ইচ আদার হবে, আর দে যদি দুইয়ের অধিক নির্দেশ করে, 3, 4 ইত্যাদি উল্লেখ থাকলে অন অ্যানাদার, মানে দুটো থাকলে দুজন ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক বোঝায় ইচ আদার, একাধিক ব্যক্তি থাকলে অন অ্যানাদার। দে টু লাভ ড্যাশ, যেহেতু দুজনের কথা বলা আছে, টু কথাটা আছে, সেই জন্য ইচ আদার এটা হবে, ওকে?